ইভিএম নয়, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ভোট ব্যালটে। রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় এমন সিদ্ধান্ত ইসির। ভিন্ন ভিন্ন মন্তব্য বিএনপির নেতাদের। আরেকটি স্বপ্ন জয়ের পথে বাংলাদেশ। পদ্মা সেতুতে কাল পরীক্ষামূলক ট্রেন চলাচল। প্রস্তুত পাথরবিহীন রেলপথ। সেপ্টেম্বরে ছুটবে ঢাকা থেকে ভাঙ্গা। অপসাংবাদিকতার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। কে নোবেলজয়ী আর কে নোবেলজয়ী না তা আদালতের বিবেচ্য বিষয় নয় বললেন আপিল বিভাগ। শ্রমিকদের পাওনা ১০০ কোটি টাকা পরিশোধ করতে ডক্টর ইউনূসকে নির্দেশ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি জান্নাতুল সাদিয়া। ইভিএম নয়, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে। রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেই সঙ্গে অর্থ সংকটের কথাও জানান তারা। একই সঙ্গে ঘোষণা করা হয় গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনেরও তফসিল। দায়িত্ব নেয়ার পর আউয়াল কমিশন সবথেকে বেশি গুরুত্ব দেয় ভোটে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারে। শুরুতেই রাজনৈতিক দল, প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে ইভিএম নিয়ে বৈঠক করে কমিশন। সব দিক বিবেচনা করে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এরপর অর্থের অভাবে বাদ হয় নতুন ইভিএম ক্রয়ের প্রকল্প। এখনো মেলেনি নানা কারণে বেকার হয়ে যাওয়া প্রায় ১ লাখ মেশিনের মেরামতের অর্থ ছাড়। তবে অবশিষ্ট ইভিএম দিয়ে ৩০ থেকে ৪০টি আসনে ভোট করা যে সম্ভব সেই ইঙ্গিত কমিশন দিলেও এবার একেবারেই উল্টো পথে হাঁটল ইসি। সোমবার কমিশন সভায় সিদ্ধান্ত হয় ইভিএম নয়, শতভাগ ব্যালটে হবে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে স্বচ্ছ ব্যালট বক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার কারণ হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে এই মেশিন সমূহের যে রিফারবিশমেন্টের জন্য যে ১২৫৯ কোটি ৯০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল, সেই টাকাটা প্রাপ্তির অনিশ্চয়তার কারণে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেহেতু সকল মেশিনগুলোকে রিফারবিশমেন্ট করে কিউসি করার মতো পর্যাপ্ত অর্থ নির্বাচন কমিশনের হাতে এই মুহূর্তে নাই এবং এগুলো অত্যন্ত সময় সাপেক্ষ বিষয়, এর সাথে কিছু কম্পোনেন্ট হয় বিদেশ থেকে আমদানি করতে হতো। সুতরাং নির্বাচনের আগে যে সময় আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি পেয়েছিলেন, সেই সময়ের স্বল্পতা এবং অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অর্থের যে নিশ্চয়তা প্রদান সেটা না পাওয়া এবং রাজনৈতিক দলসমূহের মধ্যে যে ঐক্যমতের অভাব রয়েছে নির্বাচন কমিশনের এই ইভিএম মেশিন ব্যবহারের ক্ষেত্রে সকল কিছু বিবেচনা করেই হয়তোবা নির্বাচন কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এই বৈঠকে সিদ্ধান্ত হয় গাজীপুর নগরে ভোট হবে ২৫ মে, ১২ জুন বরিশাল আর খুলনা, ২১ জুন ভোট হবে রাজশাহী আর সিলেট নগরে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫শে মে। খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ভোট গ্রহণের তারিখ হচ্ছে ১২ই জুন সোমবার। তৃতীয় ধাপে হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, ভোট গ্রহণ হবে ২১শে জুন। যদিও এসব নির্বাচন শতভাগ হবে ইভিএমে, প্রতি কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরায় নজরদারি। হচ্ছে আসন্ন দ্বাদশ জাতীয় রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে ৩০০ আসনে ব্যালটে ভোটের সিদ্ধান্ত নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইসির সিদ্ধান্ত একতরফা নির্বাচনের নতুন কৌশল। তবে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেছেন, ব্যালটে ফিরে আসার মাধ্যমে শুভ বুদ্ধির উদয় হয়েছে কমিশনের। ব্যালট না ইভিএম, কতগুলো ব্যবহারের উপযোগী আর কতগুলো কিনতে হবে ইভিএম, আর এ নিয়ে নিয়োগ পাওয়ার পর থেকেই বর্তমান নির্বাচন কমিশন বেশ তৎপর। গত কয়েক মাস অবশেষে ইলেকট্রনিক ভোটিং মেশিন থেকে সরে এসে ৩০০ আসনেই আগামী জাতীয় নির্বাচনের ভোট ব্যালটে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে এ নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে আসা বিএনপির এবার দুই বক্তব্য। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, ইসির সরে আসার এমন সিদ্ধান্ত তাদের শুভবুদ্ধির উদয় ঘটেছে। তবে বর্তমান কমিশনের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। ভালোই লাগছে যে নির্বাচন কমিশন উপলব্ধি করেছে যে এইসব ইভিএম টিভিএম দিয়ে বাংলাদেশে ভোটাভুটি এগুলি করে মানুষকে
আসলে কনভিন্স করা যাবে না। তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে এসছেন, শুভবুদ্ধির উদয় হয়েছে। এই সরকারের অধীনে যে কোনো নির্বাচন কমিশনই আসুক না কেন, তারা সুষ্ঠু নিরপেক্ষভাবে কাজ করতে পারে। অন্যদিকে দলটির অপর এক নেতা ইসির সিদ্ধান্তকে সরকারের নতুন কূটকৌশল হিসেবে মন্তব্য করেছেন। নির্বাচন নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই মন্তব্য করে দলটির নেতারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না তারা। ইভিএম এ চুরি করবে না ব্যালট পেপারে চুরি করবে আর কোন প্রক্রিয়ায় চুরি করবে সেটা তাদের প্রকল্প আওতাধীন বিষয়, কিন্তু যারা একটি ভোট চুরির প্রকল্পের আওতায় একটি অবৈধ সরকার দ্বারা নির্বাচিত, তাদের সাথে আমাদের আলোচনা করার সুযোগ নেই। তারা কি করছে এটা আমাদের মাথা ব্যথা নেই। এদিকে রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, ব্যালট বা ইভিএম এ আগ্রহী নয় তারা। বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। ইভিএম এ হবে না, সব ব্যালটে নির্বাচন হবে। আমরা এতটুকু আগ্রহী নই এই বিষয়গুলোতে, কারণ আমাদের কাছে যেটা মনে হয়, আমরা পরিষ্কার করে বলেছি যে আজকে জাতির যে সংকট, সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন সরকার থাকবে, বিনা সরকার থাকবে, সেটাই হচ্ছে প্রধান সংকট। রমজানের পর নতুন কর্মসূচির মাধ্যমে সরকার পতনের আন্দোলনে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা। আহমেদ সালাহিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ বলছে নির্বাচন কমিশন স্বাধীন। কোন পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ এখতিয়ার রয়েছে নির্বাচন কমিশনের। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশনেই স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার আছে কি পদ্ধতিতে নির্বাচন হবে কিংবা হবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের আছে। তো এই নিয়ে আমাদের দল আলাপ আলোচনা করে দলীয়ভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব। ইভিএম কেনার জন্য আর মেরামতের জন্য যেই পরিমাণ নির্বাচন কমিশন থেকে বাজেট চাওয়া হয়েছে সেটি $1 বিলিয়ন বেশি, এবং সেই $1 বিলিয়ন আমাদের বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে। আজকের পরিস্থিতিতে কি এই $1 বিলিয়ন খরচ করার যৌক্তিকতা আছে কিনা সেই নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা করতে চাইলেও জাতিসংঘকে এখন পর্যন্ত কিছুই জানায়নি নির্বাচন কমিশন। নির্বাচনে বাংলাদেশ কোনো সহায়তা চায় না বলে মনে করছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। এমন বক্তব্যের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিদেশি পর্যবেক্ষকদের বাংলাদেশ স্বাগত জানাবে, তবে জাতিসংঘের সহায়তার প্রয়োজন নেই। জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 9 মাস। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো মাঠে যেমন সক্রিয়, তেমনি সক্রিয় রয়েছে কূটনৈতিক অঙ্গনেও। সুষ্ঠু নির্বাচনের দাবিতে দূতাবাসগুলোতে দৃষ্টি আকর্ষণের চেষ্টা রয়েছে বিএনপির, তেমনি সরকার দলের পক্ষ থেকে বলা হচ্ছে অবাধ ও গ্রহণযোগ্যই হবে আগামী জাতীয় নির্বাচন। মঙ্গলবার জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার হবে না বলে সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এদিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি। নানা ইস্যুতে আলোচনার মাঝে স্থান পায় নির্বাচন প্রসঙ্গ। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে সহায়তা করতে আগ্রহের কথা জানিয়েছে জাতিসংঘ, তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের কিছু জানায়নি। তারা মনে করছেন পর্যবেক্ষণ বা নির্বাচন কেন্দ্রিক কোনো সহায়তা চায় না বাংলাদেশ। So I've met with the Election Commission and made them aware that the UN is able to support if they need the support, but any election monitors or any additional support from the UN would have to be formally requested from the Election Commission. So up until now they have said they don't need the support. We're on standby, but our understanding is the government doesn't want UN support as of now, it doesn't need it. এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, নির্বাচনের সময় বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ, তবে জাতিসংঘের সহায়তার কোনো প্রয়োজন নেই। পর্যবেক্ষক নিতে আমাদের কোনো আপত্তি নেই। সুন্দর, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সেই ইনস্টিটিউশন আমরা মোটামুটি তৈরি করেছি। জাতিসংঘের হেল্প আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। এদিন প্রথম আলোর সাংবাদিককে গ্রেফতার প্রসঙ্গেও পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। শিশু নির্যাতনের অভিযোগে সাংবাদিক শামসকে গ্রেফতার করা হয়েছে বলে তাকে জানান পররাষ্ট্রমন্ত্রী। শিশুরকে নির্যাতন করেছেন, শিশুরকে অব্যবহার করেছেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, অপসাংবাদিকতার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হলেন প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামস। সন্ধ্যায় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।
প্রথম আলোর অপসাংবাদিকতার ঘটনায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 4 দিন ধরে কারাগারে ছিলেন সাংবাদিক শামসুজ্জামান শামস। এরই মধ্যে কেরানীগঞ্জ থেকে গাজীপুর, গাজীপুর থেকে কেরানীগঞ্জ কারাগারে বদলি করা হয় তাকে। সবশেষ সোমবার সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এই সাংবাদিক। এর আগে সকালে শামসের জামিন চেয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানিতে মামলার প্রধান আসামি মতিউর রহমানের জামিন হওয়ায় শামসকেও মুক্তি দেওয়ার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে 20,000 টাকা বন্ডে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন দেন আদালত। এক একজনের স্বাধীনতার অনুভূতি এক একজনের এক এক রকম হতে পারে। আমার কাছে যে স্বাধীনতার যে আনন্দ, আরেকজনের কাছে সেই স্বাধীনতার একজন দিনমজুরের কাছে নাও হতে পারে। এটাই আমরা বলতেছি, এই প্রতিবেদনে এই বিষয়টা আসছে। এখানে স্বাধীনতা বিরোধী কোনো বক্তব্যই আসে নাই। সোমবারও জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। তারা বলেন, পরিকল্পিতভাবে স্বাধীনতাকে অবমাননা করা হয়েছে, ক্ষুণ্ণ করা হয়েছে দেশের ভাবমূর্তি। যে গরিব অপরাধ করেছে, আমি বলছি দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে এবং সারা বিশ্বের মানুষ, বাঙালি যারা স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা যারা বিশ্বাস করে, তাদের মনে আঘাত দিয়েছে। স্বাধীনতা দিবসে এক প্রতিবেদনের জেরে গত বুধবার ভোরে সাংবাদিক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নেয় সিআইডি। এর আগে তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা হয়। পরদিন রাতে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদক শামস সহ 3 জনকে আসামি করে আরেকটি মামলা করেন এক আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কে নোবেলজয়ী আর কে নোবেলজয়ী না তা আদালতের বিবেচ্য বিষয় নয় বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। ডক্টর ইউনূসকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে আইনজীবীর এমন বক্তব্যের পর আদালত একথা বলেন। এদিকে 106 শ্রমিকের পাওনা 100 কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণ টেলিকমকে নির্দেশ দিয়েছেন শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনাল। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের বিচার চলবে কিনা এ বিষয়ে আদেশ দেওয়া হবে 8 মে। মামলা নিয়ে গেল কয়েক মাস ধরেই অস্বস্তিতে আছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কখনো শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগে শ্রম আদালত, কখনো বা আপিল বিভাগ। মামলার কার্যক্রম চলছেই। শ্রম আদালতে স্থগিত আছে ডক্টর ইউনূসের বিচার। সেই বিচার চলবে কিনা সোমবার শুনানি হয় আপিল বিভাগে। এ সময় শ্রম আদালতের মামলাকে অবৈধ বলেন তার আইনজীবী। বলেন, ডক্টর ইউনূস নোবেলজয়ী, আগামীবারও নোবেল পেতে যাচ্ছেন। তার মতো মানুষকে এই মামলায় জড়ানো হয়েছে হয়রানি করতে। এ সময় চটে যান আপিল বিভাগ। বলেন, কে নোবেলজয়ী আর কে নোবেলজয়ী না তার বিচার এখানে হচ্ছে না। বিচার্য বিষয় হচ্ছে মামলা চলবে কিনা। পরে দুঃখ প্রকাশ করেন ডক্টর ইউনূসের আইনজীবী। ডক্টর ইউনূস নোবেলজয়ী এবং উনি নাকি আগামী বছরও নোবেল পেতে যাচ্ছেন এবং তার একটা ইন্টারন্যাশনাল পার্সোনালিটি। তিনি মাসে 7 দিন বাংলাদেশে থাকে, বাকি দিনগুলো উনি পুরা পৃথিবী চষে বেড়ায়। এখন একজন মাননীয় বিচারপতি বললেন, দেখেন আপনি আর্গুমেন্ট করছেন সেকশন 561 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, মামলাটি চলবে কি না, কে নোবেল পেল কে নোবেল পেল না, এটা তো আমাদের বিবেচ্য বিষয় না। তবে ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, মামলাটি যে সঠিক আইন মেনে হয়নি সেটাই তারা বোঝানোর চেষ্টা করেছেন। তবে এ বিষয়ে 8 মে রায় দেবেন সর্বোচ্চ আদালত। এই যে কগনিজেন্সটা নিয়েছে মামলার, সেটা ইলিগ্যাল এবং বার্ড বাই ল। এদিকে 2006 সালে শ্রম আদালতের একটি মামলায় 106 শ্রমিকের পাওনা বাবদ 100 কোটি টাকা পরিশোধ করতে ডক্টর ইউনূসকে নির্দেশ দিয়েছেন শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনাল। সেই টাকাটা তারা পাবে এবং তাদেরকে সেই টাকাটা দেওয়ার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রমিকরা দ্রুত এই অর্থ পরিশোধের দাবিও জানান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আরেকটি স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। পদ্মা সেতুর সড়ক পথের পর এবার রেলপথ পুরোপুরি প্রস্তুত। কাল পরীক্ষামূলকভাবে চলবে ট্রেন। আগামী সেপ্টেম্বরেই ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ছুটবে ট্রেন। পদ্মা সেতু ঘিরে দেশের আধুনিক রেল নেটওয়ার্কের খবরে উচ্ছ্বসিত পদ্মা পাড়ের মানুষ। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্নজয়ের পদ্মা সেতুতে সড়ক পথের পর এবার রেলপথ পুরোপুরি তৈরি। মঙ্গলবার রেলপথ মন্ত্রী ভাঙ্গা থেকে পরীক্ষামূলক রেলে চড়ে পদ্মা সেতু পেরিয়ে মাওয়া স্টেশনে আসবেন দুপুরে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত 40 কিলোমিটার অংশের কাজের অগ্রগতি 75%, আর মাওয়া থেকে ভাঙ্গা অংশের অগ্রগতি 92%। ঢাকার অংশের কাজ শেষে চলতি বছরের সেপ্টেম্বরে পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙ্গা সরাসরি যাত্রীবাহী রেল চালানোর আশা কর্তৃপক্ষের।
পদ্মা সেতুতে পরীক্ষামূলক রেল চলাচলের খবরে উচ্ছ্বসিত পদ্মার দুই পারের মানুষ। এই অঞ্চলের লোক এই ট্রেন দেখবো, রেলে উঠবো, এটা তো অকল্পনীয় ছিল। আমরা বছরে 7 মাস ছিলাম পানির নিচে, আর এখন মনে করেন ট্রেনে দিয়ে যাবো। রেল লাইন চালু হয়ে যাচ্ছে, আমরা এতে অনেক খুশি, অনেক আনন্দিত। পদ্মা রেল সংযোগ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৯,২৪৬ কোটি টাকা। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ রেল সংযোগ প্রকল্পের বড় চ্যালেঞ্জ ছিল এই পদ্মা সেতুতে পাথরবিহীন রেল লাইন স্থাপন, আর সেই কাজ সম্পন্ন হয়। এখন পদ্মা সেতু দিয়ে চলছে পরীক্ষামূলক রেল। পদ্মা সেতু এলাকা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ভোলা শহরের জামিরা লতা সড়কে একটি তুলার গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে মারা যান স্থানীয় এক যুবক। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোলা শহরের জামিরা লতা সড়কের পাশে আমার পিছনে যে তুলার গুদামটি আছে, গুদামটি আজ রাত 11:15টার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানে ভোলা সদর ফায়ার সার্ভিসের 2টি এবং বোরহানুদ্দিনের একটি 3টি দমকল বাহিনীর টিম অভিযান প্রায় 1 ঘন্টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। যখন আগুনটা এখানে লেগেছিল তখন বেশি ভয়াবহতার কারণ হচ্ছে একদিকে তুলার গুদাম, আর অন্যদিকে এখানে যে বাসাবাড়ির যে সংযোগ পাইপ গ্যাসের লাইন ছিল, সেই গ্যাসের লাইনগুলো কারণে এখানে আগুনের লেলিয়ান শিখা তীব্র থেকে তীব্র হয়েছিল। এখানে অগ্নিসংযোগের পর থেকেই ফায়ার সার্ভিসের পাশাপাশি ভোলার পুলিশ সদস্যরাও এই আগুন নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে কাজ করছে। এই আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে এখানে একজন মোহাম্মদ ইব্রাহিম নামে একজন ব্যবসায়ী মারা গেছেন। সে আসলে আগুন নিয়ন্ত্রণ করতে এসে এখানে ধোঁয়ায় এবং শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে সে মারা যান। এছাড়া আরো 2 জন অসুস্থ হয়ে এখন হাসপাতালে চিকিৎসা আছেন। এদের মধ্যে একজন শ্বাসকষ্ট জনিত সমস্যায় রয়েছে, আরেকজন সেখানে হাত পায়ে কেটে আঘাতজনিত কারণে সে হাসপাতালে ভর্তি আছে। আর ক্ষয়ক্ষতির কথা যদি বলি, এখানে আসলে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস বা পুলিশ বা স্থানীয় কেউই। ধারণা করা হচ্ছে এখানে আশেপাশে যে 4টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে, এবং একটি এই তুলার গুদামের পেছনেই একটি বহুতল ভবন রয়েছে, সে বহুতল ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষয়ক্ষতির নিরূপণ করার জন্য দমকল বাহিনীর সদস্যরা আরেকটু সময় চেয়েছে। আর আগুনের প্রকৃত কারণও এখন পর্যন্ত দমকল বাহিনী নিশ্চিত করতে পারেনি। তাদের ধারণা যে এখানে তুলার গুদামের কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তো তারা এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত তারা যাচাই বাছাই করছে কিভাবে আগুনটা লেগেছে। তো এ ছিল আমার কাছে আজকে ভোলার জামিরা লতার তুলার গুদামের আগুনের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর। আমরা তখন সরাসরি ছিলাম ভোলায়। উদ্বোধন করে মন্ত্রী চলে যাওয়ার পরে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের প্রথম দিন শেষ হলো। একই পরিবারে একাধিক কার্ড, একজনের কার্ড দিয়ে পণ্য নিয়ে গেছেন অন্যজন। এমন সব অভিযোগের ফিরিস্তি জানা গেল উত্তরার 1 নম্বর ওয়ার্ডে। সানবির রূপলের রিপোর্ট। এই উপকারভোগী মাহে রমজানের দ্বিতীয় কার্যক্রমের পণ্য গ্রহণ করছে, এটাই লেখা আসছে এখানে। এটা আমার লোকজন চিনা পরিচয় লোক আছে, দেখেন আমি আসছি কিনা জিজ্ঞাসা করেন। হাতে কার্ড, একই দিন একই জায়গা থেকে এই কার্ড দিয়েই নাকি পণ্য তুলে নেওয়া হয়েছে। ভূত নাকি মানুষ, কে কিভাবে তুলে নিয়েছে জানেন না মুক্তা বেগমের মতো আরো কয়েকজন। কার্ড আমার কাছে, তোমার কার্ডটা নেওয়া হয়ে গেছে, এরকম কথা হলো। একই পরিবারের স্বামী ও স্ত্রী দুজনের নামেই কার্ড, আবার 4-5 জনের কার্ড, একজন নিয়ে যাচ্ছেন পণ্য। পদ পদবিতে বেশ সচ্ছল চাকরিজীবীর কাছেও আছে টিসিবির কার্ড। 3-4 জায়গা তো স্থান, কারণ কোন জায়গায় যাবে এটা নিয়ে তো বিভ্রান্তি সৃষ্টি হয়। আমার ছেলের একটা, আমার মেয়ের একটা, আমার একটা, এরা চাকরি করে এজন্য আমার কাছে দিয়ে দিছে আর কি। এই কার্ডটা আপনাকে কে দিয়েছে? দিছে একটা নুকে। নিয়ম মেনে টিসিবির পণ্য বিতরণ করবেন ডিলার, কিন্তু এর আশপাশেই রাজনৈতিক পরিচয়ে এলাকার কয়েকজন নেতাকর্মীকে দেখা গেল অতি উৎসাহী তদারকি করতে। এই এলাকায় রাজনীতিতে আছি, এখানে দেখতেছি যে টিসিবির মাল জনগণ পাচ্ছে নাকি।
সাক্ষাৎকার শেষে সটকে গেলেন এখান থেকে। এমন সব অনিয়ম অভিযোগের ফিরিস্তি সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল উত্তরা ১ নং ওয়ার্ডের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম ও অস্থায়ী পণ্য সংরক্ষণাগার বাণিজ্য মন্ত্রীর উদ্বোধনের পর। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, বাজার মূল্যের ঊর্ধ্বগতির এই সময় নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিচ্ছে টিসিবির পণ্য। দরিদ্র মানুষরা যেন কষ্টে না থাকে তার জন্য কিন্তু উনি এই ব্যবস্থা নিয়েছেন। কার্ডের মাধ্যমে 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল 420 টাকায় বিক্রি করছে টিসিবি। রোজার জন্য প্রথম দফায় 3টি পণ্যের পাশাপাশি খেজুর ও ছোলা থাকলেও দ্বিতীয় দফায় দেয়া হচ্ছে না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ম্যাজিস্ট্রেট আসলে বাজার ফাঁকা, চলে গেলেই জমজমাট। রমজানের সরকারি সংস্থার অভিযানে চলছে এমন চোর পুলিশ খেলা। হুঁশিয়ারির পরও মেলে না মূল্য তালিকা। হরহামেশা বিক্রি হচ্ছে অনুমোদনহীন মুদি পণ্য। তাহলে এত অভিযানের সুফলটা কি? সদুত্তর নেই কর্তা ব্যক্তিদের কাছেও। তাই নিয়ম মানার অঙ্গীকার আটকে আছে শুধু বিক্রেতাদের কথাতেই। দোকানে টাকা পড়ে আছে অথচ মালিক নেই। সবজি মাপতে গিয়েও ফেলে পালিয়েছেন কেউ। আবার দোকানদার থেকে হঠাৎই কেউ ভিড়েছেন ক্রেতাদের দলে। সোমবার রাজধানীর উত্তরার আজমপুর কাঁচা বাজারে 3 ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় ডিএনসিসি বাজার মনিটরিং টিম। আর তাতেই দেখা মেলে এমন চিত্র। এ সময় জরিমানার ভয়ে কেউ দোকান বন্ধ রেখেছে, কেউ পালিয়েছে খোলা রেখে। 2-1 দোকানি যাওয়া ছিলেন, তারাও পণ্য বিক্রি করেছেন ইচ্ছে মতো দামে। মূল্য তালিকা নেই কেন সে প্রশ্নের মেলেনি কোনো উত্তর। আমি বলেছিলাম দেন আজকের দিনের জন্য মাফ করে দিতে, নেক্সটে যদি এরকম হয় তাহলে জরিমানা দিতে বাধ্য হব। তারা বলল আজকে জরিমানা ধরতে হবে, এটা শাস্তি। কম যান না রমজান কেন্দ্রিক পণ্যের বিক্রেতারাও। খেজুর সহ ইফতার আইটেমগুলোর কেনা দাম কত, বিক্রি হচ্ছে কত টাকায় তা জানতে চাইলে সংশ্লিষ্ট দোকানি দেখাতে পারেননি কাগজ। ওরা ওখানে বসে বসে শত শত হাজার হাজার বিক্রি করে, ওদের কোনো সমস্যা দেখি নাই কখনো। আমরা আনে 10 কেজি বিক্রি করতে 1 সপ্তাহ সময় লাগে, আমাদের যত সমস্যা। অনিয়মকে নিয়ম বানিয়ে ফেলা অপরাধের শাস্তি কি, এমন প্রশ্নে 4টি দোকানকে সব মিলিয়ে 20,000 টাকা জরিমানার কথা শোনালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের জায়গা থেকে আমরা অভিযান পরিচালনা করছি, আমরা কিছুটা পরিবর্তন তো দেখতেই পাচ্ছি। এরপরেও মূল পরিবর্তনটা নিশ্চয়ই ভোক্তা পর্যায়ে যারা আছেন তারা বলতে পারবেন। একই সঙ্গে অনিয়ম ঠেকাতে বাজার কমিটিকে বিষয়টি তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানায় ডিএনসিসি বাজার মনিটরিং টিম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের বক্তব্য শুনেছে র্যাবের তদন্ত দল। দুপুরে নওগাঁ জেলা সার্কিট হাউসে 3 ঘণ্টা ধরে জেসমিনের ছেলে ও ভগ্নিপতির বক্তব্য রেকর্ড করেন তদন্ত দলের সদস্যরা। তবে এ ঘটনায় র্যাবের তদন্ত দলের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা জানান, বাহ্যিক কোনো আঘাতে নয়, মস্তিষ্কে রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে জেসমিনের। শরীরে 2টি জখম থাকলেও তা মারা যাওয়ার কারণ নয়। আমরা যেটুক জানি সেটুক শুধু শুনছে ওনারা এবং একটা লিখিত ঘটনা ঘটছে। ঘটনা ঘটার পরে হাসপাতালে আমরা কি অবস্থায় দেখছি শুধু এটাই ওনারা জানতে চাইছে। যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আটকে রেখে ছাত্র নির্যাতনে অভিযুক্ত ছাত্রলীগের 2 কর্মীকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। অন্যদিকে 4 দিন পর হলে ফিরলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থী। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেনকে কক্ষে আটকে রেখে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের 2 কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। তাদের বিচার দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীরাও। আমাকে মারধর শুরু করে বলে যে তুই বিভিন্ন ধরনের সিন্ডিকেটের সাথে জড়িত, তুই যদি আমাদের দাবি না মানোস আমি তোকে ফাঁসায় দেব। ছাত্রলীগ নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। উপাচার্য বলেছেন, ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করলে ছাড় পাবে না। এখন পর্যন্ত যারা দোষী বলে চিহ্নিত করা হচ্ছে তারা আমাদের ছাত্রলীগের পোস্টেড কেউ না। প্রভোস্ট মহোদয় যখন সিলগালা করতে গেছেন তখনও তার সাথে তারা খারাপ ব্যবহার করেছে। ইনকোয়ারি কমিটি করার সাথে সাথে যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টের উপরে তাদেরকে স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র মাহাদি হাসানকে হলের সিট বুঝিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ইস্যুকে কেন্দ্র করে ভবিষ্যতে যেন আর কোনো সমস্যা
সেটা যে কোনো পক্ষই হোক, আমার সাথে যেন আর কোনো সমস্যা না হয়। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী এখানে নিরাপদ এবং তাদের নিরাপত্তা বিধান করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা দায়িত্ব এবং আমরা এ ব্যাপারে সর্বদা সচেষ্ট আছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মাহাদি হাসানকে 30 মার্চ সন্ধ্যায় লালন শাহ হলের কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। চন্দ্র আফসার ববি, সময় সংবাদ। সুনামগঞ্জের হাওর এলাকার জমির পানি নিষ্কাশনে কাটা হলো মরা চলতি নদীর ফসল রক্ষা বাঁধ। এতে ক্ষতির মুখ থেকে বাঁচল 300 হেক্টর জমির ফসল। এর আগে অবৈধ দখলদারদের কারণে পানি প্রবাহ বন্ধ থাকায় ডুবেছিল ধান। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। শিলুয়ার হাওরের বিস্তীর্ণ ফসল রক্ষায় মরাচলতি নদীর ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ায় দ্রুত গতিতে অপসারণ হয় পানি। রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের শিলুয়ার হাওরে যান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। জলাবদ্ধতা থেকে কৃষকদের মুক্তি দিতে কর্মকর্তাদের তত্ত্বাবধানেই স্থানীয়দের সহায়তায় কেটে দেওয়া হয় ফসল রক্ষা বাঁধ। জমি থেকে পানি সরে যাওয়ায় খুশি কৃষক। এই গুফের ব্যবস্থা যদি না করতে পারেন তাহলে আমরা এই মাঝখানের পানিটা যাইতো না। বান ভাঙার পরে আদাত মনে করেন পানি কমছে, কমার পরে ধানটা কিছু পাইছে। মইনপুরের ওইদিকে একটা জো আছে, খাল আছে, খালটা যদি কুইদা দেওয়া যায় তে পানিটা আর ওইদিকে আইলো না, সেদিকে গেলে আমরা ওটা শুকনার থাকে। ধান তলে আছে, বাচ্চা কাইতে দেওয়া দরকার এবং আমরা সেই মতে একমত হই যে বাচ্চা কাইতে দিয়ে পরবর্তীতে পাইপ দিয়ে ফের আবার আমরা বাচ্চা সংস্কার করে দেব। শুধু মরাচলতি নদীর ফসল রক্ষা বাঁধই নয়, বড় খাল খননেরও দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি। হাওরের পানি একদিকে কমলেও পাহাড়ি ঢল নামায় বাড়ছে বলেও জানান তিনি। বড় খালের দেয়া যে পানিটা বাড়ইতো, ওই পানিটা এসে ওই ছোট হাওরটা আর ওই হাওরটা আবার পানিতে আবার বইরা গেছে। এখন দুই দিক দিয়ে দ্রুত পানি বাড়ইতেছে, কিন্তু এইটা তো স্থায়ী সমাধান না। সম্প্রতি বড়খালের 4টি অংশে স্থায়ী বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেয় এলাকার প্রভাবশালীরা। এতে সদরে ইব্রাহিমপুর, অক্ষয়নগর, মুসলিমপুর, মঈনপুর ও ভাদেরটেক গ্রামের 1,500 কৃষকের ফসলের ক্ষেত পানিতে ডুবে যায়। সময় সংবাদ, সুনামগঞ্জ। জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। দেশের নামি দামি ব্র্যান্ডের ফ্যাশন হাউসে ঢু দিচ্ছেন ক্রেতারা। ইউনিক ডিজাইনের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারাও। রাজধানীর ফ্যাশন হাউস ঘুরে আরও জানাচ্ছেন রাইদুল ইসলাম শুভ। ঈদকে সামনে রেখে সালোয়ার কামিজ, পাঞ্জাবি, শাড়ি, টপস, কুর্তি কিংবা ছোটদের পোশাক সবকিছুর বিশাল কালেকশন নিয়ে হাজির দেশের ফ্যাশন হাউসগুলো। ক্রেতাদের ঈদের আনন্দ দ্বিগুণ করতে ফ্যাশন হাউসগুলো প্রস্তুত নতুন নতুন ডিজাইনের পোশাক নিয়ে। প্রতিবারের মতো এবারও নজর কাড়া ডিজাইনের পোশাক নিয়ে ক্রেতাদের হাতছানি দিচ্ছে দেশের জনপ্রিয় ব্র্যান্ড আড়ং সহ বেশ কয়েকটি ফ্যাশন হাউস। ঘুরে ঘুরে পছন্দের রং আর ডিজাইনের পোশাক কিনতে আসেন ছোট বড় সবাই। তবে পছন্দের পোশাক কিনতে কিছুটা হোঁচট খেতে হচ্ছে ক্রেতাদের। কালেকশন ভালো থাকলেও বাড়তি দামের অভিযোগ তাদের। কালেকশন খুবই ভালো, কারণ আমি এবার মোস্ট অফ দ্য শপিং হচ্ছে আড়ং থেকে করেছি। আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। সবকিছু ইনফ্লেশনের জন্য আসলে দামটা এবার আসলে বেশ হাই। বিক্রেতারা বলছেন পোশাক তৈরির সব উৎপাদনের বাড়তি দামের কারণে বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে তাদের। সালোয়ার কামিজ আছে, কটন ম্যাটেরিয়ালসে মানে হিউজ ডিজাইন আছে। দেশে যে ইকোনমি যেরকম থাকে সেই হিসাবে হয়তো প্রাইস রেঞ্জগুলো সেভাবে আসে। তা আমাদের সামান্য মার্জিন রেখে আমরা রেখেছি। ফেব্রিকের দাম বেড়েছে, সেই হিসাবে ওইরকম না, তুলনামূলক কিছু কিছু প্রোডাক্টের দাম বেড়েছে। গত বছরের তুলনায় এবারের ঈদে ব্যবসা বেশি হওয়ার প্রত্যাশা বিক্রেতাদের। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী পরিবারগুলোর মাঝে নানা ধরনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রবাসী নারী উদ্যোক্তারা দেশীয় পণ্য নিয়ে মেলার আয়োজন করেন শারজায়। মেলায় ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। শিবলি আল সাদিকের রিপোর্ট। দেশীয় পণ্যের সমাহার ঘটিয়ে বিদেশে বাংলাদেশকে তুলে ধরছেন প্রবাসী নারীরা। আর আসন্ন ঈদ সামনে রেখে আমিরাতের শারজায় আয়োজন করেন ঈদ মেলার। এই মেলায় প্রবাসী নারী সহ দেশের বেশ কয়েকজন অগ্রসরমান নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। দেশি বিদেশি ক্রেতাদের চাহিদা মেটাতে বাংলাদেশের তৈরি নানা পণ্য নিয়ে হাজির হন তারা। এখানে প্রবাসী নারী উদ্যোক্তা সাবিনা সুলতানা লিপির উদ্যোগে যে মেলা হয়েছে, মেলা দেখে আমি খুব
অভিভূত। যারা নারীরা ছোট ছোট উদ্যোক্তা আছে তারা আমরা যদি এসে ওদেরকে উৎসাহ দেয় তারা আরো আগ্রহী হবে নতুন কিছু করার জন্য। তা আমি সবাইকে এটাই বলবো, তারা এরকম যদি মেলা হয় বা করে কোথাও স্টল দেয় তাহলে সবাই আসেন, আসলে আমরা দেখি আবার টুকটাক কিছু কিনলে সবাই আগ্রহী হবে। মেলায় জামদানি, কাতান, সুতির শাড়ি, সালোয়ার কামিজ, গহনা, কসমেটিক্স, পাঞ্জাবি, টুপি সহ এখানে নানা বাংলাদেশি পণ্যের সমাহার ঈদকে সামনে রেখে পাশাপাশি ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। অনলাইনে যারা সেল করে থাকি আমরা সবসময় ঘরের মধ্যে আছি, আড়ালে আছি, তো আমরা একটু সামনে আসতে চাই আমরা বাঙালি নারীরা। তো সেইটা চিন্তা করেই এটা আমার এই আয়োজনটা। বাংলাদেশের নারীরা খুব সুন্দরভাবে আমাদের দেশকে উপস্থাপন করতে পারছে এবং এটা আমরা আশাবাদী যে একদিন আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। রোববার দিনব্যাপী এই মেলায় অসংখ্য প্রবাসী পরিবারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই মেলাটা আরো 2-3 দিন থাকলে মনে হয় আরো ভালো হতো। যারা শপিং করতে আসছেন তারা বেশিরভাগই দেশি পণ্যটাই খুঁজছেন এবং আমাদের দেশি পণ্য খুব সুন্দর, খুবই ভালো আমরা সাড়া পাচ্ছি। ইন্ডিয়ান ছিল, পাকিস্তানি ছিল, বাংলাদেশি প্রোডাক্ট ছিল। এর মধ্যে আমি যেটা দেখলাম যে পাঞ্জাবি ছেলেরা মোটামুটি ভালো পছন্দ করেছে এন্ড আমার মোটামুটি সেলও হয়ে গেছে। এদিকে বহু নারী উদ্যোক্তা এই মেলায় এসেছেন তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করতে। পুরুষের পাশাপাশি নারীরা বাংলাদেশি পণ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করতে চান প্রবাসের মাটিতে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল হয়েছে। স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়ার গ্রানাডা হিলসের ইসলামিক সেন্টার অব নর্থ রিজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবুল হাসনাত রায়হান, সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। লায়েক এবং রোজা পালন করে সমবেত হয়েছি আজকে জালালাবাদ। 4 মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে টাইগাররা। ইনজুরিতে ছিটকে গেছেন তাসকিন। ওয়ানডে ও টি-20-র মতো টেস্টেও আগ্রাসী ক্রিকেট খেলতে চায় স্বাগতিকরা, জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এদিকে মাত্র 3 টেস্ট খেলা আইরিশরাও লড়াইয়ের জন্য প্রস্তুত। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। ফুরফুরে মেজাজে সাকিব ঢাকা টেস্টের আগের দিন অনুশীলনও করেননি অধিনায়ক, কিন্তু বাকিরা কি নির্ভর থাকতে পারছেন? ওয়ানডে টি-20-র স্ট্রাইক রেট, ইকোনমির হিসেবের খাতা তুলে রেখে ধৈর্যের পরীক্ষায় নামছে টাইগাররা। সামনে অনভিজ্ঞ আয়ারল্যান্ড, কিন্তু ফরম্যাটটা টেস্ট বলেই আস্থা পায় না টিম ম্যানেজমেন্ট। পূর্ণ শক্তির দল নিয়েই নামবে স্বাগতিকরা। ফুল টিম আমরা খেলছি। এর আগে আমরা হয়তো সবাই একসাথে খেলা হয়নি অনেক দিন, হয়তো অনেকে ছিল অনেকে ছিল না, বাট এই টেস্টে আমাদের ফুল টিমই খেলছে আর কম্বিনেশনটা আমাদের জন্য খুবই ভালো আছে। সন্তানের অসুস্থতা নিয়ে উদ্বেগের মাঝেই সাদা পোশাকে ফিরতে পারেন তামিম। শেষ পর্যন্ত তামিম না খেললে কপাল খুলতে পারে জয়ের। ওপেনিংয়ে সঙ্গী হতে পারেন সাদমান। একাদশে অন্য ব্যাটাররা হলেন শান্ত, মুমিনুল, মুশফিক, সাকিব, লিটন ও মিরাজ। স্বীকৃত স্পিনার হিসেবে আছেন তাইজুল। ইনজুরিতে ছিটকে গেছেন তাসকিন। তার পরিবর্তে স্কোয়াডে রাজা, যদিও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। এবাদত ও খালেদের ওপরই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে দল যেমনই হোক, সাদা পোশাকেও আগ্রাসী ধারা অব্যাহত রাখার সংকল্প হাথুরু শিষ্যদের। সব ক্রিকেটই কিন্তু অ্যাটাকিং খেলা হচ্ছে। আপনি দেখেন টেস্ট ক্রিকেট কিন্তু অ্যাটাকিং এর মতনই খেলছে এখন ওয়ার্ল্ড ক্রিকেটে যেরকম চলছে। সো অবভিয়াসলি আমরাও চেষ্টা করব বড় টিমের সাথে চেয়ে ছোট টিমের সাথে বেশি ফোকাস থাকে। ব্যাকআপ মাইন্ডে অবশ্যই হারজিত থাকে। এলিট ফরম্যাটের ময়দান খুব একটা চেনা নয় আয়ারল্যান্ডের। 2017 সালে স্ট্যাটাস পাওয়ার পর 3টি টেস্ট খেলেছে তারা। লড়াই করলেও পারেনি জিততে। স্কোয়াডের 9 খেলোয়াড়ের অভিষেকই হয়নি। বাংলাদেশ সফরে শেষ টি-20 জিতে মোমেন্টাম পেয়েছে আইরিশরা। তবে লাল বলে চ্যালেঞ্জটা যে ভিন্ন তা জানে সফররতরা। আমাদের দেশে রেড বল ক্রিকেটের সংস্কৃতি সেভাবে গড়ে ওঠেনি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রথমে মনোযোগ দিতে হবে। বাংলাদেশ বিগ ক্রিকেটিং নেশন। আমরা ফলাফল নিয়ে ভাবছি না, যতক্ষণ সম্ভব লড়তে চাই, ম্যাচটা উপভোগ করতে চাই। পাক্কা 4 বছর পর টেস্ট খেলতে নামছে আয়ারল্যান্ড, আর বাংলাদেশ নামবে 4 মাস পর।
টেস্ট ক্রিকেটটা ঠিক যেন রপ্ত করতে পারেনি বাংলাদেশ। পরিসংখ্যান কথা বলছে না পক্ষে। সবচেয়ে বেশি ভুগিয়েছে ব্যাটিংটা। ঘরের মাঠে টেস্টে আফগানিস্তানের মতো নবীন দলের কাছেও হারের তিক্ত অভিজ্ঞতা আছে। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে ব্যাটিং নিয়েই বেশি সতর্ক হাথুরু সিংহে বাহিনী। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। গুঞ্জনকে সত্যি করে শেষ পর্যন্ত এবারের আইপিএলে খেলছেন না টাইগারদের টেস্ট ও টি-20 অধিনায়ক সাকিব আল হাসান। জাতীয় দলের ব্যস্ততার কারণে কলকাতা নাইট রাইডার্সের 1.5 কোটি রুপির লোভনীয় প্রস্তাব ছেড়ে দিলেন সাকিব। নিজ ফ্র্যাঞ্চাইজি কেকেআরের সঙ্গে এ নিয়ে সমঝোতায় এসেছেন বাংলার ক্রিকেটের পোস্টার বয়। আয়ারল্যান্ড টেস্টের পর তিনি মোহামেডানের হয়ে খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে। সাকিব খেলছেন, সাকিব খেলছেন না, সাকিব থাকছেন, সাকিব থাকছেন না। আইজিদের বিপক্ষে ঢাকা টেস্টের আগে টাইগার ক্রিকেটে উত্তাপ ছড়িয়েছিল সাকিব লিটনের এনওসি ইস্যু। তবে বিসিবির গোয়ার্তুমির কারণে শেষ পর্যন্ত ঢাকা টেস্ট খেলতেই হচ্ছে এই দুই ক্রিকেটারকে। ধারণা করা হয়েছিল টেস্ট শেষেই ভারতে যাওয়ার বিমান ধরবেন সাকিব লিটন। তবে সোমবার হঠাৎ করে বদলে গেল পাশার দান। জানা গেল টেস্ট শেষ হলেও এবার আইপিএল নাকি খেলছেনই না সাকিব। কিন্তু কেন? আয়ারল্যান্ড সিরিজের কারণে আইপিএলের শুরুটা মিস করছেন সাকিব আল হাসান। মিস করবেন শেষের অংশ, কারণ 9 থেকে 15ই মে আইজিদের বিপক্ষে টাইগারদের আছে ওয়ানডে সিরিজ। এর আগে 5 মে আছে একটি প্রস্তুতি ম্যাচও। আর আইপিএল শেষ হবে 28 মে। অর্থাৎ ফ্রাঞ্চাইজি এই লিগ খেললেও সব মিলিয়ে সাকিবের সার্ভিস সপ্তাহ তিনেকের বেশি পাবে না কলকাতা নাইট রাইডার্স। প্রস্তাবটা তাই এসেছিল কেকেআর থেকেই। জানা গেছে টুর্নামেন্টের অনেকটা সময় যেহেতু সাকিবকে পাবে না তারা, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় কলকাতা। যদিও সাকিব চাইলে সেই অনুরোধে সাড়া না দিলেও পারতেন। তবে কলকাতার সঙ্গে সাকিবের সম্পর্ক অনেক দিনের। সেই সুসম্পর্কের জেরেই তিনি তাদের প্রস্তাব মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলাফল এবারের আইপিএল শেষ পর্যন্ত খেলছেন না সাকিব। অর্থাৎ জাতীয় দলের ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত কোটি টাকা লোভনীয় প্রস্তাব ছাড়তে হচ্ছে সাকিব আল হাসানকে। সাকিবের আইপিএলে না খেলা মানেই ডিপিএল এর দল মোহামেডানের ভাগ্য খুলে যাওয়া। জানা গেছে টেস্ট শেষে মতিঝিলের ক্লাবটির হয়ে যতটা সম্ভব ম্যাচ খেলবেন মিস্টার 75। তবে সাকিব না খেললেও অনাপত্তিপত্র পাওয়া সাপেক্ষে কলকাতার জার্সিতে আইপিএল মাতাবেন লিটন কুমার দাস। মাহবুব রিমন, সময় সংবাদ। ভাবমূর্তির সংকটে হয়নি টাকার জোগাড়। এজন্য মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে খেলতে যেতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার জন্য গণমাধ্যমকে দায়ী করলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আর্থিক সংকটের বিষয়টি আগে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে না জানানো বড় ভুল ছিল বলেও স্বীকার করে নেন তিনি। দেশের ক্রিকেটের যে কোনো সমস্যায় সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সমাধান করেন বিসিবি সভাপতি। সেখানে কেন এ পথে হাঁটলেন না বাফুফের সভাপতি? এমন প্রশ্নে সালাউদ্দিনের সাফ উত্তর, পাপনের মতো নাটক করতে জানেন না তিনি। শুনশান বাফুফেতে হঠাৎ করেই ভিড় গণমাধ্যম কর্মীদের। গেল কদিন ধরেই গণমাধ্যমের একের পর এক সমালোচনায় জর্জরিত বাফুফে। মিয়ানমারে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল অর্থের অভাবে খেলতে যেতে না পারার খবরের পর থেকেই কাঠগড়ায় ফেডারেশন। অবশেষে সব সমালোচনার জবাব দিতে বাফুফে ভবনে হঠাৎ সংবাদ সম্মেলনে সভাপতি কাজী সালাউদ্দিন। সাফ জয়ের পর অনেকেই নারী দলের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু প্রয়োজনের সময় অর্থ নিয়ে সহযোগিতার হাত বাড়ায়নি কেউ। গণমাধ্যমে ফেডারেশনকে নিয়ে নেতিবাচক খবর বেশি প্রকাশের কারণেই নাকি অর্থের জোগাড় হয়নি। ক্ষোভ ঝাড়লেন সভাপতি। আমি অনেস্টলি বলতেছি 1 কোটি জোগাড় করার ক্ষমতা নাই এখন। বিকজ কেন নাই, 20-25 কোটি তো করি। ওই যে আসে একটা ঘর থেকে পানি তুলতে তো পানিও তো শেষ হয়, আমাকে তো কেউ দিতে চায় না। আর বিকজ আমাদের সুনামও নাই, মিডিয়াতে আমাদের সুনামের চেয়ে বদনামি বেশি। সো বদনাম যেখানে এত, ওখানে কে টাকা দিবে? আমি 2-4 জায়গায় বলছি, কেউ আমাকে সাড়া দেয়নি। বিকজ বলে ইকোনমিক কন্ডিশন ভালো না, এটা ভালো না, ওইটা ভালো না। আমি যদি একবার পানি উঠাতে যাই করছি, অনেকে দিবে। বাট উই হ্যাভ বিন ডুইং ইট ফর দ্য লাস্ট 10 years। বাতাসে গুঞ্জন ভেসে বেড়ায় কারি কারি অর্থ থাকার পরেও নাই নাই সুর বাফুফের। এ কারণে ফিফা ও এএফসির কাছ থেকে বাৎসরিক কি পরিমাণ অর্থ পায় ফেডারেশন সেটাও এদিন পরিষ্কার করেছেন সভাপতি। দেশের ক্রিকেটে ছোটখাটো যে কোনো সমস্যার খবর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে শুনলেই সমাধানে নেমে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সুযোগ থাকার পরেও কেন বিষয়টি প্রধানমন্ত্রীকে জানালেন না সালাউদ্দিন? এমন প্রশ্নে বিসিবি প্রধানকে পরোক্ষভাবে খোঁটা দিলেন সালাউদ্দিন। জানালেন
কথায় কথায় যে কোনো সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়া তার ব্যক্তিত্বের সঙ্গে মানায় না। সবারই পার্সোনালিটি এক না, আমি তো পাবলিকলি দেখায় ফোন করবো না প্রাইম মিনিস্টারের কথা বলতে পারেন। আই এম নট দ্যাট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বিকজ আই কাম উইথ দ্য ব্যাকগ্রাউন্ড অফ রেজিমি অফ ফুটবল। স্বাধীনতা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমি তো ওই নাটক করতে পারবো না। আমি প্রাইম মিনিস্টারকে ওনার রেসপেক্ট আমি ওনাকে দিব, অ্যান্ড ইন প্রাইভেসি আই উইল গিভ দ্য রেসপেক্ট। আমি তো পাবলিকলি দেখাতে পারবো না, সরি, সলিড মাই ক্যারেক্টার। মিয়ানমারে খেলতে যেতে না পারায় ক্ষোভে 3 দিন অনুশীলন করেনি নারী ফুটবলাররা। এতে কষ্ট পেলেও দলকে কোনো শাস্তি দিতে চান না বলেও জানিয়েছেন সালাউদ্দিন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইভিএম নয়, আগামী জাতীয় নির্বাচনে 300 আসনেই ভোট ব্যালটে। রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় এমন সিদ্ধান্ত ইসির। ভিন্ন ভিন্ন মন্তব্য বিএনপির নেতাদের। আরেকটি স্বপ্নজয়ের পথে বাংলাদেশ। পদ্মা সেতুতে কাল পরীক্ষামূলক ট্রেন চলাচল। প্রস্তুত পাথরবিহীন রেলপথ। সেপ্টেম্বরে ছুটবে ঢাকা থেকে ভাঙ্গা। এবং অপসাংবাদিকতার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।